বারাণসী ভারতের প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম হল এই বারাণসী বা বেনারস। বাঙালির ভ্রমণ তালিকায় বেনারস অন্যতম একটি জায়গা করে নিয়েছে। তাই তো প্রায় সারা বছরই প্রচুর বাঙালি তথা ভারতবর্ষের অনেক পর্যটক এই বারাণসীতে বেড়াতে আসেন, কারণ এই বেনারসেই আছে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির। এছাড়া গঙ্গাবক্ষে নৌকাবিহার, সাইট সিনে সারনাথ, রামনগর ফোর্ট, নমঘাট এবং কেনাকাটায় পিওর অথেন্টিক বেনারসির সন্ধান তো আছেই। তাই তো এইসব বিষয় উপলব্ধি করতেই আমি গত ডিসেম্বরেই বেরিয়ে পড়েছিলাম বেনারসের পথে। তাই তো আমি এই ভিডিওতে বেনারস ভ্রমণের সমস্ত যাবতীয় তথ্য, অর্থাৎ কিভাবে যাবেন, কোথায় হোটেল নেবেন, সাইট সিনে কী কী দেখবেন, পুজো কিভাবে দেবেন, পিওর বেনারসি একদম সঠিক দামে কোথায় পাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খরচ কত পড়বে, এই সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে যখন দুপুর 12:30, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম খাগড়াঘাট রোড স্টেশনের উদ্দেশ্যে। খাগড়াঘাট রোড স্টেশন থেকে আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জার ধরে গরম গরম ঘুগনি খেতে খেতে আমরা পৌঁছে গেছিলাম প্রথমে কাটোয়া। সেখান থেকে বর্ধমান লোকাল ধরে আমরা বর্ধমানে পৌঁছেছিলাম, কারণ বর্ধমান থেকেই ছিল আমাদের বেনারস যাওয়ার ট্রেন 12175 হাওড়া গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে বিকেল 5:45 ছেড়ে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে 4:40 পৌঁছে দিয়েছিল। তো পৌঁছে গেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এখান থেকে একটা অটো করলাম, অটো করে আমরা যাবো গদুলিয়া চক। এখান থেকে লাগবে মোটামুটি 1 ঘন্টা মতন সময়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে বারাণসীর গদুলিয়া চক পর্যন্ত আমাদের 10 সিটার একটি অটো ভাড়া পড়েছিল 500 টাকা। তো আপনারা দেখলেন যে এই বারাণসীতে আমরা কিভাবে এলাম। আমরা ডাইরেক্ট ট্রেন বারাণসীর পাইনি, সেই জন্য আমরা বর্ধমান থেকে এলাম প্রথমে দীনদয়াল উপাধ্যায় জংশন, সেখান থেকে একটি অটো করে আমরা চলে এলাম বারাণসী গদুলিয়া চক। তাই আপনারা যারা ডাইরেক্ট বারাণসী ট্রেনের টিকিট পাবেন না, তারা এইভাবে ট্রাই করলেও কিন্তু আপনারা খুব সহজে বারাণসী চলে আসতে পারবেন। তো বারাণসী আসার পর তখন বাস ছিল হয়তো সকাল 6টা, কোনো হোটেল খোলা ছিল না সেরকম, সব ঘুম থেকে উঠছিল, সেই জন্য এখন বাজে এই সকাল 7:30। তো গদুলিয়া চকের আশেপাশে আমরা একটা হোটেল নিলাম, মানে একদম পাশেই গদুলিয়া চক, সেখান থেকে হেঁটে 30 সেকেন্ড। তো হোটেলের নাম হচ্ছে হোটেল অমৃত গেস্ট হাউস। তো চলুন রুমটা দেখে নিই, কেমন রুম আমরা পেয়েছি। যে এই রুমটা হচ্ছে আমাদের রুম নাম্বার 405। ডাস্টবিন আছে, আয়না, চার্জিং সকেট অনেক কটাই আছে। এখানে একটা চার্জিং সকেট, এখানে একটা আছে, ওইখানে একটা আছে, আর এইদিকেও একটা চার্জিং সকেট রয়েছে। এছাড়াও একটা বিশাল বড় বেড, 3 জন আমরা আছি, কিন্তু 4 জন আরামসে শুয়ে যেতে পারবে। এই যে 1 জন 2 জন 3 জন, মানে 4 জন আরামসে শুয়ে যেতে পারবে। এসি আছে, চালানোর দরকার পড়বে না, ফ্যানও চালানোর দরকার পড়বে না। আর চলুন ওয়াশরুমটা দেখিয়ে আসি। বেসিন, শাওয়ার, কোমোড, গিজার। তো এই রুমটা আমাদের কাছ থেকে ভাড়া পড়েছে পার নাইট 1500 টাকা, মানে আমরা আজ আর কাল থাকবো, দুই রাত্রি মিলিয়ে 3000 টাকা। হোটেলটা গদুলিয়া মোড়ের একদম পাশে। আমি লোকেশনটা বলে দেবো এবং ফোন নাম্বার নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে এদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এখন বাজে সকাল 10:30, আমরা বেরোলাম বেনারস সাইট সিন করতে। তো আমরা একটা গাড়ি বুক করেছি, একটা গাড়ি বলতে 3টে গাড়ি বুক করেছি, যেহেতু আমরা আজকে 30 জন মিলে এসেছি বেনারস ঘুরে গ্রুপ ট্যুরে। তো সেই জন্য আমরা 3টে গাড়ি বুক করেছি 10 জন করে। তো প্রতি গাড়ি আমাদের পড়েছে 2500 টাকা করে। তো আজকে আমরা সাইট সিনটাই করবো, আর কালকে পুজো দেবো বা বিভিন্ন ঘাটগুলো ঘুরে দেখবো, সেটা আমি প্ল্যান করে রেখেছি। দিয়ে রাখছি। তো এলাম আমাদের প্রথম গন্তব্য সারনাথ।
সারনাথ বেনারস শহর থেকে 13 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এই জায়গাটি অবস্থিত। এই সারনাথে গৌতম বুদ্ধ প্রথম তার 5 শিষ্যকে ধর্মশিক্ষা প্রদান করেছিলেন। তাই সারনাথ বর্তমানে বৌদ্ধদের অন্যতম একটি প্রধান তীর্থস্থান। থাইল্যান্ড দেশ দ্বারা এই মন্দিরগুলি তৈরি হয়েছে, তাই এখানে থাইল্যান্ডেরও আপনারা পতাকা দেখতে পাবেন। এবং এখানেই আছে 80 ফুট 9 ইঞ্চি উঁচু একটি বিশাল বুদ্ধ মূর্তি, যার নির্মাণ 2002 সালে শুরু হয়েছিল এবং নির্মাণ কাজ শেষ হয়েছিল 2011 সালের 16ই মে। এই মূর্তিটিও থাইল্যান্ড দেশ দ্বারাই নির্মাণ করা হয়েছিল। এই সারনাথের মন্দিরের সামনেই আছে অনেক ছোট ছোট এরকম দোকান, যেখান থেকে আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে এবার আমরা চলে এলাম সারনাথ মিউজিয়াম দেখতে। প্রত্নতাত্ত্বিক এই মিউজিয়ামের ভেতরে রয়েছে অশোকের সিংহ চিহ্নিত আসল স্থাপত্যটি, যা ভারতের জাতীয় প্রতীক হিসাবে প্রাধান্য পেয়েছে। এছাড়াও এই মিউজিয়ামের মধ্যে রয়েছে অনেক প্রত্নতাত্ত্বিক মূর্তি এবং অনেক বৌদ্ধ মূর্তি। এর এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা। তবে ভেতরে মোবাইল বা ব্যাগ নিয়ে যাওয়া কিন্তু নিষিদ্ধ। তবে আপনার কাছে যদি ডিএসএলআর থাকে তা আপনি ভেতরে নিয়ে যেতে পারবেন। তো সারনাথের মধ্যে আমরা দেখে নিলাম সারনাথ আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা, কিন্তু 5 টাকা আপনাদেরকে কিন্তু অনলাইনেই কাটতে হবে স্ক্যান করে। তো ভেতরে অনেক স্থাপত্য আছে পুরনো। ভেতরে মোবাইল ব্যাগ নিয়ে যাওয়া অ্যালাউ নাই, কিন্তু ডিএসএলআর নিয়ে যাওয়ার পারমিশন আছে। সারনাথ মিউজিয়াম দেখে এর ঠিক পাশেই আমরা চলে এলাম ধর্মরাজিকা স্তূপ দেখার জন্য। প্রায় 2300 সাল পূর্বে সম্রাট অশোক এই জায়গাটি নির্মাণ করেছিলেন। এটি ধর্মচক্র স্তূপ নামেও পরিচিত। এই স্তূপটির দৈর্ঘ্য প্রায় 43 মিটার এবং প্রস্থ 30 মিটার। তবে এই স্তূপের ভেতরে কি রয়েছে তা আজও সকলের অজানা। কেউ কেউ মনে করেন হয়তো এখানে গৌতম বুদ্ধের দেহাবশেষ রয়েছে, কিন্তু এর কোনো বিশেষ সাক্ষ্য প্রমাণ আজও মেলেনি। তবে এই স্তূপটি ছাড়া বাকি সব কিছু এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এইখানে ঢুকতে গেলেও কিন্তু এন্ট্রি ফি নেবে হচ্ছে পার হেড 20 টাকা করে। সেটাও সেই স্ক্যান করেই কিন্তু পে করতে হবে। অর্থাৎ আপনারা কিন্তু এখানে অফলাইনে টিকিট কাটতে পারবেন না। আপনারা গুগল ক্রোম কিংবা আপনার মোবাইল থেকে যে স্ক্যানার আছে সেটাকে একটা কিউআর কোড আছে এখানে, সেই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। এরপর কতজন আপনারা যাচ্ছেন, অর্থাৎ সর্বাধিক হয়তো 5 জন এন্ট্রি করা যাবে একটা ফোন থেকে। তো সেটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর প্রত্যেকের ডিটেলস দিতে হবে এবং একজনের আইডি কার্ড, অর্থাৎ প্যান কার্ড হোক ভোটার কার্ড হোক, আধার কার্ড কিন্তু এখানে নিল না, তো সেই ভোটার কার্ড কিংবা প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। আর পে করলে সঙ্গে সঙ্গে টিকিট বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা পিডিএফে। তো সেই টিকিটটা এখানে স্ক্যান করিয়ে তারপর এন্ট্রি করা হচ্ছে, কিন্তু এখানে অফলাইন কিন্তু এন্ট্রি হচ্ছে না। সারনাথ থেকে এবার আমরা বেরিয়ে গেলাম আমাদের পরের গন্তব্যের পথে। তো আমরা এলাম এবার আমাদের গন্তব্য নমঘাট। নমঘাটের এখানে পাবেন 25 ফুট উঁচু এই নমস্তে স্ট্যাচুগুলো। এটা হচ্ছে বারাণসীর গঙ্গা, আর এই যে ব্রিজ, এর নিচ দিয়ে হচ্ছে রেল লাইন, ওপর দিয়ে হচ্ছে রাস্তা। কালকে আমরা ওপর দিয়ে রাস্তা দিয়ে এসেছি, নিচে হচ্ছে রেল লাইন দিয়ে যত সব বারাণসী জংশন থেকে দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত সব ট্রেনগুলো যায় সব নিচ দিয়ে যায়। আর সুন্দর গঙ্গা। তো এখন বাজে 2:15, আমাদের নমঘাট দেখা কমপ্লিট হলো। এবার যাব আমরা পরের গন্তব্যে। নমঘাট দেখে আমরা চলে এলাম আমাদের পরের গন্তব্য রামনগর ফোর্ট। কাশীর রাজার বাসস্থান ছিল এই রামনগর ফোর্ট। 1750 খ্রিস্টাব্দে রাজা বলবন্ত সিং এই রামনগর ফোর্টকে প্রতিষ্ঠা করেন। তবে এখনও রাজার বংশধররা এই রামনগর ফোর্টে থাকেন। তো এলাম এবার রামনগর ফোর্ট। এইখানে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 80 টাকা ইন্ডিয়ানের জন্য, আর ফরেনারদের জন্য হচ্ছে 200 টাকা। তো ভেতরে রাজার সব জামা কাপড় জুতো এসব আছে। তো ভেতরে ঢুকবো না, এখান থেকে ছবি তুলে বেরিয়ে যাব। তো এই রামনগর ফোর্টের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, যেটা কিছু দূর যাওয়ার পর একটা কি বল সুড়ঙ্গ টাইপস আছে, সেইটা দিয়ে গিয়ে একটা জায়গায় গঙ্গার একটা সুন্দর কিন্তু ভিউ পাওয়া যায়। তো আপনারা যদি সেই ভিউটা পেতে চান তাহলে কিন্তু 80 টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকতে হবে। তো রামনগর ফোর্টের বাইরে একটা বিখ্যাত লস্যির দোকান আছে, শিবপ্রসাদ লস্যি ভান্ডার। তো সেখান থেকে নিলাম লস্যি।
রামনগর ফোর্ট দেখে এবার আমরা এলাম বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় দেখার জন্য। 1916 সালে পণ্ডিত মদনমোহন মালব্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আছে বিড়লা মন্দির, যা কাশী বিশ্বনাথ মন্দিরের অনুকরণেই বানানো হয়েছে। এই মন্দিরে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, চাইলে আপনারা পুজো দিতে পারেন। পুজোর সামগ্রী বাইরে প্রচুর দোকান আছে, সেখান থেকেই পেয়ে যাবেন। এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় দেখে আমরা চলে গেছিলাম বেনারসেরই আরেকটি বিখ্যাত মন্দির সংকটমোচন মন্দিরে। তো আমরা এইমাত্র সংকটমোচন মন্দির দর্শন করে ফিরলাম। ভেতরে মোবাইল, ব্যাগ, ক্যামেরা, জুতো নিয়ে যাওয়া নিষিদ্ধ, সেই জন্য আপনারা ঢোকার মুখে মোবাইল জমা রাখার কাউন্টার আছে, সেখানে মোবাইল জমা রেখে দর্শন করতে যেতে পারেন। পার মোবাইল করে নিল হচ্ছে 5 টাকা করে। আর জুতো আমরা যেখান থেকে বাইরে অনেক পুজো দেওয়ার অনেক দোকান আছে, ফুল নিলাম, সেখানে জুতোটা জমা রেখে আমরা দর্শন করে চলে এলাম। ফাঁকা ফাঁকায় দর্শন করলাম, খুব ভালো লাগলো দর্শন করে। এরপর আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থান সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে। এই মন্দিরের দেওয়ালে সমগ্র রামায়ণ কাণ্ডগুলি খুব সুন্দরভাবে লেখা আছে। এরপর আমরা বেনারসেরই আরেকটি বিখ্যাত মন্দির শ্রী আদিশক্তি দুর্গা মন্দির ও ইস্কন মন্দির দেখে এবার আমরা আবার গোধলিয়া মোড়ে নেমে আমাদের হোটেলের রুমে ফিরে আসি। তো ঘড়িতে এখন বাজে রাত 8টা। আমরা সাইট সিন করে রুমে ফিরে এলাম, একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরোলাম রাতে ডিনার করতে। কারণ ডিনার করেই আমরা রুমে ফিরে আসবো, কারণ কাল ভোর 3টের সময় আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে বাবাকে পুজো দিতে। সেই কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকালে স্নানের ব্যাপার আছে। সেই জন্য তাড়াতাড়ি আমরা ডিনারটা সেরে রুমে ফিরে আসবো। রাতের গোধলিয়া চক, সকালে কত ফাঁকা আর এখন কত ভিড়। তো রাতের ডিনারটা সেরেছিলাম একদম কাশী বিশ্বনাথ গেটের সামনেই মা অন্নপূর্ণা ভোজনালয় থেকে। তো অবশেষে বাসছে এখন 10:45। এলাম আমরা আমাদের হোটেলের রুমে। তো অন্নপূর্ণা রেস্টুরেন্ট থেকে ভেজ থালি খেয়ে আমরা চলে এলাম আমাদের রুমে। এবার হবে ঘুমাতে, কারণ কালকে সকাল উঠে সকাল না রাত উঠে স্নান টান সেরে আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। তো সকাল এই কারণে, কারণ ইচ্ছা আছে কালকে স্পর্শ দর্শন করার। আর শুনেছি নাকি স্পর্শ দর্শন একমাত্র ভোর 4টে থেকেই নাকি শুরু হয়, সেজন্য সকাল বেরিয়ে যেতে হবে 3টের দিকে, তবেই কি আমরা লাইন পাবো, না তো বিশাল বড় লাইন হয়ে যাবে, তখন স্পর্শ দর্শন বন্ধ হয়ে যাবে। তো মন্দিরের ভিতর তো ফোন কিংবা ক্যামেরা নিয়ে যেতে আমি পারবো না, সেই কারণে মন্দির থেকে বেরিয়ে দেখা হচ্ছে কালকে আপনাদের সঙ্গে। তো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতন টাটা, ভালো থাকবেন, শুভরাত্রি। পরের পর্বে থাকছে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার সমস্ত নিয়মাবলী, সাথে থাকছে গঙ্গাবক্ষে নৌকাবিহার, পিওর বেনারসি শাড়ির দোকানের সন্ধান, বেনারসের অলিগলিতে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো, লক্ষ্মী চাইওয়ালের হোয়াইট বাটার টোস্ট ও রামভান্ডারের বিখ্যাত কচুরি টেস্ট, এবং সন্ধ্যেই থাকছে বেনারসের বিখ্যাত গঙ্গা আরতি দেখার অভিজ্ঞতা। এই সমস্ত বিবরণ নিয়ে ফিরছি খুব শীঘ্রই। তাহলে চলুন আজকের খরচের হিসেবটা দেখে নেওয়া যাক। খাগড়াঘাট থেকে বর্ধমান পর্যন্ত ট্রেন ভাড়া আমাদের পড়েছিল 55 টাকা প্রতিজন। বর্ধমান থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পর্যন্ত ট্রেন ভাড়া পড়েছিল 360 টাকা স্লিপার ক্লাসের। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে বেনারসের গোধলিয়া চক পর্যন্ত অটো ভাড়া নিয়েছিল 500 টাকা টোটাল, 10 সিটের অটো ছিল।
হোটেল নিয়েছিল 1500 টাকা প্রতি রাত। সাইট সিনে গাড়ি ভাড়া পড়েছিল 2500 টাকা, এটাও সেই 10 সিটের। সকালে ব্রেকফাস্ট করেছিলাম 25 টাকার সেই বড়া। সারনাথ মিউজিয়াম এন্ট্রি ফি নিয়েছিল 5 টাকা। সারনাথ ধর্মচক্র স্তূপ এন্ট্রি ফি নিয়েছিল 10 টাকা। লস্যি খেয়েছিলাম 50 টাকা। আর রাতের ডিনার সেরেছিলাম। এছাড়া বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যে যে বিড়লা মন্দির আছে সেখানে ত্রিশিকা পুজো দিয়েছিল 100 টাকার ডালি নিয়ে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ হলো, দেখা হচ্ছে পরের পর্বে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য।